রুদ্ধ হোক, সেটা যে কোনো গোষ্ঠী হতে পারে, সেই গোষ্ঠীটি দায়ী হতে পারে বা অন্য কোনো গোষ্ঠীও হতে পারে, আমার পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব না। কারণ যারা আক্রমণ করেছিল, অনেক সময় আক্রমণকারীরা কিছু গালমন্দ করে, তুই এটা করলি কেন, তুই ওটা করলি কেন। এরা কিন্তু একেবারেই নিঃশব্দ ছিল এবং খুব দ্রুত তারা অকুস্থল থেকে মানে আক্রমণ করেই তারা খুব দ্রুত সরে যাচ্ছে, এইটুকুই আমি বলতে পারি। এবং আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই, আমি বিভিন্ন জায়গা থেকে সংবাদ পেয়েছি যে এই ব্যাপারটি নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও প্রতিবাদ করেছেন। এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, এই ঘটনাটির আপনার বিশ্লেষণ কি? দেখুন, আমার প্রতিক্রিয়া কি বলবো, 2007-এর মে মাসে আমি একই ধরনের ঘটনার শিকার হয়েছিলাম। তবে মাহবুবুল্লাহ ভাইয়ের চাইতে আমারটা আরো ভয়ঙ্কর ছিল, কারণ সিএনজিতে রাতের বেলা ঘন্টাখানেক 3 জনে আমাকে পিটিয়েছিল। এবং সেটা কি ছিনতাইয়ের ঘটনা ছিল? এটা ছিনতাই না, ছিনতাই না এই জন্যে যে তখন আইজি নূর মোহাম্মদ আমাদের ইতিহাসের ছাত্র, সে, কারণ আমাকে উদ্ধার করেছে পুলিশ করে মতিঝিল থানায় নিয়ে গিয়েছিল, সেখান থেকে একটা মামলা করা হয়েছে। পরে আর আবার ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফার্স্ট এইড দেওয়া হচ্ছে, প্রায় মাসখানেক আমাকে বিভিন্ন। আপনি যে ধরনের কথা বললেন সেই ধরনের সাধারণত ছিনতাইয়ের ঘটনা ঘটে। হ্যাঁ, সাধারণত তাই। তো আমাকে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল যে আমরা ছিনতাইকারী ধরে ফেলবো, চিন্তা করবেন না, মামলাও দিচ্ছি আমরা। তো তারপরে দেখা গেল যে তারা ক্ষমা চাইলেও পারলো না, তারা আর কি, যে এটা পারবে না তারা। মামলাটা মাস 2-3 পুলিশ কর্মকর্তারা ঘোরাফেরা করলেন, তারপরে আর আমি কিছু জানি না। কিন্তু আমার সম্পূর্ণ শরীর, মাথা, চোখ, কান, হাত, পা সব নষ্ট করে দিয়েছে। আমরা এই ঘটনার জায়গায় এই একই, তাতে করে আমি কনক্লুশন যেটা, উপসংহার, এবং আমাকে যারা পেটাচ্ছিল তারা একটি কথা বলছিল, আমার কানে পড়েছে, যে তোর খুব বার বাইরে গেছে, সোজা করতেইব। তো বার কি বেড়েছে, আমি তো সক্রিয় কোনো রাজনীতির মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই। একটি কাজ করতাম তখন বিবিসিতে, সকালবেলা যে সংবাদ পর্যালোচনা হতো, মাসে 4 থেকে 5 দিন আমি সকালবেলা থাকতাম। এইটি হচ্ছে আর কি। তো এখন আমার উপসংহারটি হচ্ছে, আমরা এমন একটা সমাজ এবং রাষ্ট্রে বসবাস করছি যেখানে স্বাধীন চিন্তা এবং মত প্রকাশের সুযোগ নেই, এবং তা করলেই এ ধরনের পরিণতি হবে, পরিস্থিতি হবে। সুতরাং এই নিয়ে একটু ভাববার বিষয় আছে। কে ভাববে? ভাবনাটা হচ্ছে বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করেন, প্রশাসন যারা দেখভাল করেন, তাদের উপরে দায়িত্বটা একটু বেশি। এবং আমার বারবারই মনে হয় ভলতেয়ারের সেই কথাটি, যে তুমি যা বলো তা আমি পছন্দ করি না, কিন্তু তোমার তা বলার অধিকার রক্ষা করবার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত। কিন্তু সেই সমাজ আমরা কবে পাবো? আমার মতামতের সঙ্গে আপনি একমত না হতে পারেন, আমার মতামতকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু আপনার পাল্টা মত দিয়ে আমার মত খণ্ডন করবার চেষ্টা করবেন। এটাই সভ্য সমাজের রীতি, এটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার নিয়ম আর কি। তো সেটা তো আমার হলো না। গণতন্ত্র কি শুধুমাত্র নেতা নেত্রীর মুখে কথায়? তা তো নয়। জি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আমার নাম সোহাগ। জি বলুন। আমি মগবাজার নাটোলা চেয়ারম্যানগুলি থেকে বলছি। জি বলুন। স্যারের ওপর যে হামলা হয়েছে, স্যার হয়তো ভদ্রতা করে বললেন না কারা করেছেন, কিন্তু আমার মতো সামান্য যারা এই দেশের নাগরিক আছেন তারা সবাই জানেন ঘটনাটা কারা ঘটিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, একতরফা ঘটনা ঘটাচ্ছে, এইটা যখন বিপরীত দিক থেকে আসা শুরু করবে তখন যে দেশের পরিস্থিতি হবে, সে দায়িত্ব কে নেবে? স্যার আপনাকে মানে লাখো সালাম জানায়। আপনি হয়তোবা ভবিষ্যতের কথা চিন্তা করে আশঙ্কা করে বলছেন না, কিন্তু আপনি জানেন না আপনার
পক্ষে বাংলাদেশের কত লোক যারা দল করে না? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্ন, দর্শকের প্রশ্নের প্রতিক্রিয়া দিতে। আমি তো বলছি যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি জনগণের কাছে, এবং আমি যা খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, দিনাজপুর, রাজশাহী, খুলনা, যশোর, বিভিন্ন জায়গা থেকে পত্রিকাতে নিউজ হচ্ছে, কিছু নিউজ হচ্ছে, কিছু হচ্ছে না। আবার অনেকখানি কর্মসূচি নেওয়া হয়, অনেক সময় নিউজ হয় না। আমাদের জাতীয় পত্রিকাগুলো সব নিউজ সেভাবে কাভারও করে না, এবং এই নিউজ কাভার করার ব্যাপারেও একটা ইয়ে আছে যে লোকটা কত বিখ্যাত বা কত অখ্যাত ইত্যাদি। তো যাই হোক, সেটা যেটা বললেন দর্শক যেটা বললেন যে ভদ্রতার খাতিরে বলিনি, আমি তো বলেছি যারা কণ্ঠস্বরকে রুদ্ধ করতে চায়, স্বাধীন মত প্রকাশকে রুদ্ধ করতে চায়, এমন কোন গোষ্ঠী হয়তো বা এর পেছনে থাকতে পারে। কিন্তু যারা আক্রমণ করেছে, যেহেতু আমি তাদের চিনি না, সেজন্য আমার কাছে খুব স্পষ্ট করে বলা খুব কঠিন। কারণ আপনারা জানেন যে বিভিন্ন সময়ে যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন আমাদের রাজনীতিতে একটা কালচার আছে, সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে অপর পক্ষকে দোষারোপ করা, এবং এটা রাজনীতিতে হয়ে আসছে। কিন্তু আমি একজন শিক্ষক মানুষ, আমার পক্ষে আমি যেটা সত্যি সত্যি আমার মানে জ্ঞানে বা অভিজ্ঞতায় যেটা নেই, যেটার সাক্ষ্য প্রমাণ তথ্য আমার কাছে নেই, সেটা সেভাবে সুস্পষ্টভাবে বলা সম্ভব না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার কথা হয়তো জাতিকে যেভাবে যতটুকু প্রভাবিত করছে, সেটা যারা পছন্দ করছে না তারাই এটার জন্য দায়ী, এবং এটা এই যারাই দায়ী হোক, এটা বের হোক, এবং এটা বের হোক, এই রহস্যগুলো উদ্ঘাটিত হোক। এবং এই রহস্য যদি উদ্ঘাটিত হয়, এটা সবার জন্য মঙ্গল। প্রশ্ন হচ্ছে যদি উদ্ঘাটিত হয়, সেই যদির উপরে ভিত্তি করে আছে, সেই জায়গাটিতে আমরা জানি না যে কি হবে। আসলে আমরা আশা করব যে সেই যদিবাদ দিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে, আর কোনো ঘটনা যাতে এরকম না ঘটে। আমি যদি আপনার কাছে আসবো, আসার আগে ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আজকেই সকালে দেলোয়ার হোসেন সাঈদীর যে রায়, তার আপিলের সেটার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে, এবং এটাকে কেন্দ্র করে সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গাতে বিজিবি মোতায়েন করা হচ্ছে, এক ধরনের আশঙ্কা করা হচ্ছে, সতর্ক থাকার কথা বলা হচ্ছে। জামাত ইতিমধ্যেই বলেছে যে আমরা রায় দেখে তারপরে কর্মসূচি দিব। শাহবাগে যে গণজাগরণ মঞ্চ, এখনো সেখানে লোকজন জড়ো হয়েছে। আপনার যদিও বিচারাধীন বিষয়, খুব বেশি কিছু বলার সুযোগ নেই, কিন্তু আমি যে প্রসঙ্গগুলো বললাম তার প্রেক্ষিতে আপনার মত। আমার প্রাথমিক প্রতিক্রিয়া তাই হতো যে কথা দিয়ে আপনি শেষ করলেন আপনার প্রশ্নটি। ব্যাপারটি হচ্ছে, দেলওয়ার হোসেন সাঈদী বিচারিক প্রক্রিয়ায় অভিযুক্ত প্রমাণিত হয়েছেন। একবার রায় হয়েছে, আপিল করা হয়েছে, চূড়ান্ত রায় আসবে। কি রায় হবে আমাদের কোনো মন্তব্য করা উচিত না। তবে আমি ব্যক্তিগতভাবে আশা করব যে আইন অনুযায়ী, ব্যবস্থা অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তিটির বিধান আছে, সেটা তো দেয়ই আছে, সেটি যেন রক্ষিত হয়। তার কারণ হচ্ছে ৭১-এ তার যে ভূমিকা ছিল। এখন জামাত কি কর্মসূচি দেবে না দেবে সেটা তাদের এখতিয়ারভুক্ত, সে ব্যাপারে আমার মন্তব্য কিছু নাই। কিন্তু কথাটি হচ্ছে, জামাত ৭১-এর ভূমিকায় দল হিসাবে, কারণ এই প্রশ্নটাও সামনে উঠে এসছে, ব্যক্তি হিসাবে বিচার চলছে, দল হিসাবে বিচারের মুখোমুখি হতে হবে। কাজে ব্যক্তি এবং দল, এই দুটো ভূমিকাতেই ৭১-এ জামাত প্রশ্নবিদ্ধ। আমি এখন দেলওয়ার হোসেন সাঈদীর রায়ের পাশাপাশি আমি একান্তভাবে আশা করব যে দল হিসাবে জামাতেরও যেন বিচার হয়। এই জন্যে এখানে কিন্তু আমার ব্যক্তিগত কোনো পরিপ্রেক্ষিত নেই, এই জন্যে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রতিষ্ঠানও নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে কথা বলা হচ্ছে বা সরকারের যে সতর্কতা, আপনি এই জায়গাটিতে কি মনে করছেন? এটি আগাম সতর্কতার কারণ অতীতে অভিজ্ঞতা আর কি। আর আপনি পত্রিকা থেকে উদ্ধৃত করলেন যে জামাত কি কর্মসূচি দেবে সেটা রায় দেখে তারা বলবে, অর্থাৎ তারা একটি কর্মসূচি দেবে। এবং জামাতের কর্মসূচি বলতেই যা বোঝায়, আমাদের অভিজ্ঞতা বলছে, এটা কোনো আপ্তবাক্য নয়, তত্ত্ব কথা নয়, জ্বালাও পোড়াও ভাঙচুর ইত্যাদি।
তো সেই জন্য সরকারকে অবশ্যই সতর্ক অবস্থানে থাকা উচিত। জি জি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি খন্দকার জিল্লুর রহমান বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আমাকে তো মাহবুবুল্লাহ স্যারের উপরে যে সন্ত্রাসী এবং বর্বর হামলা, এটার জন্য ওনাকে আসলে আমরা কিভাবে ওনার জানাবো, এটা আসলে ভেবে পাচ্ছি না। কারা করছে এটা আমরা বুঝছি, কিন্তু এখন আমাদের আরেকটা প্রশ্ন হলো যে গণজাগরণ মঞ্চ এখন দাঁড়াচ্ছে কালকে সাইদির রায় দেখে এটা, কিন্তু যে অপরাধ করছে আমাদের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে এবং দেশের সর্বোচ্চ আমলাতান্ত্রিক কর্মকর্তারা, তাদের জন্য আমাদের মুনতাসির মামুন, শাহরিয়ার কবির প্লাস গণজাগরণ মঞ্চ দাঁড়ায়নি কেন, এবং এটা কিসের আলামত? আমরা সরকারের এটা কোন পক্ষের থেকে এটার ইয়াটা চাচ্ছি? জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। অন্যান্য বিষয়ে বা মুক্তি সার্টিফিকেট বাতিলের যে জায়গাটি, ওই আলোচনায় আমরা আসবো, যে জায়গাটাতে ছিলাম আলোচনায় দেলোয়ার হোসেন সাইদির। এটা তো আপনি জানেন যে আপনি বলেওছেন যে এটা বিচারাধীন বিষয়, সেই সম্পর্কে আগাম মন্তব্য করার কোনো সুযোগ নেই। এবং এটাও সত্য কথা যে আমাদের দেশের যে বিচার প্রক্রিয়া, সেখানে হাইকোর্ট পর্যন্ত যে রায় হয়, সে রায় অ্যাপিলেট ডিভিশনে গিয়ে পরিবর্তনও হতে পারে, আবার পরিবর্তন নাও হতে পারে, দুটোই কিন্তু ঘটতে পারে। কাজেই যে কোনো কিছুই আমরা আগামীকাল জানতে পারবো। মানে আজকে আজকে মানে ইয়েতে আর কি, সকালে জানতে পারবো। সকালে বোধহয় না, তারা কি আমি জানি না, সকাল 9টায় যদি শুরু হয় তাহলে অল্প কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। তো এইখানে একটা বিষয়, এগুলো একটু গভীরভাবে ভাবা উচিত আমাদের। এটা ঠিক, এই ৭১-এ যেসব নির্মমতা হয়েছে, নিষ্ঠুরতা হয়েছে, সেটা তো নিন্দা করার ভাষা, এবং সেটার সম্পর্কে আমাদের যে দুঃখ বেদনা অশ্রু আছে, এটা তো খুব সহজে অপনোদন হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে সেটা হলো যে পৃথিবীর অনেক দেশেই কিন্তু মৃত্যুদণ্ড নেই, আবার অনেক দেশে আছে। এবং এই বিষয়টি নিয়ে দর্শন পর্যায়ে, নৈতিক শাস্ত্র পর্যায়ে আপনার একটা বিতর্ক কিন্তু চলমান রয়েছে। এখন পর্যন্ত শেষ সিদ্ধান্ত বা শেষ কিছু হয়নি। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে একটা মানুষের প্রাণ হরণ করা, এটা একটা খুবই এটা নিষ্ঠুর কাজ। তার চাইতেও কিন্তু কঠিন শাস্তি একটা মানুষকে যদি আপনি মৃত্যুর দিন পর্যন্ত আপনার কারাগারে আবদ্ধ রাখেন। আপনার এই একজন নাৎসি অপরাধী ছিল, যাকে স্পান্ডো কারাগারে আটক রাখা হয়েছিল, এবং সেখানে এই যে মিত্রশক্তির দেশগুলো পর্যায়ক্রমে পাহারা দিত, শুধু একা একজন মানুষ, তার জন্য একটা বিরাট কারাগার, এবং সেই কারাগারে সে মৃত্যুর শেষ দিনটি পর্যন্ত কাটিয়েছে। কাজেই এইগুলো নিয়ে ভাবতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই যে ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন যে কথাগুলো বললেন, যে দল হিসেবে জামাতের বিচার, এখন এটাও কিন্তু এটার লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম প্রতিক্রিয়াগুলো কি, জনগণের উপর কি, দেশের উপর কি, দেশের ভবিষ্যতের উপর কি, এগুলো নিয়েও ভাবতে হবে। এবং তাদের পেছনে যে শক্তিটা আছে, এরা আবার কোথায় যাবে, কি করবে, এইসব ভাবনার ব্যাপারটা আছে। কাজেই এইখানে এই বিষয়গুলো খুব ধীর মস্তিষ্কে চিন্তা ভাবনা করে এগোনোর দরকার। এগুলো নিয়ে খুব উত্তেজিত হয়ে কিছু করা আমার মনে হয় জাতির যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের দিক থেকে খুব মঙ্গলজনক হবে। আপনি যে কথাটি বলছেন, এই কথাটিও আলোচনা হচ্ছে বর্তমান সময়ে, যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকা উচিত কি উচিত নয়। তো এইখানে আবার প্রশ্ন আছে, অনেকেই আবার বলছেন যে শুধুমাত্র এই মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গ যখন আসছে, তখনই আমরা বলছি যে মৃত্যুদণ্ড থাকা উচিত কি উচিত নয়, কিন্তু এর বাইরে তো মৃত্যুদণ্ডের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সেই সমস্ত ক্ষেত্রে তো আমরা এই প্রশ্নগুলো আনছি না। মৃত্যুদণ্ড যদি বলছি আলোচনায় আনছি না বলতে সামগ্রিকভাবে, শুধু যে আপনি আনছেন না সেই কারণে আমি বলছি না, জেনারেলি হচ্ছে এটা ম্যাটার অফ প্রিন্সিপল। যদি মৃত্যুদণ্ড যদি রহিত হয়,
তাইলে সব ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড রহিত হওয়া কিন্তু উচিত। অন্য অন্য জায়গার সময় আলোচনা হচ্ছে না, প্রসঙ্গটা আনা সব হচ্ছে না, ধরনের বলা অপরাধ হচ্ছে না। মানে মৃত্যুদণ্ড যোগ্য যেসব অপরাধ সেসব ক্ষেত্রে এটার অপসারণ হওয়া উচিত। আর যে আলোচনা যেটা হচ্ছে না, আমাদের দেশের একটা দুর্ভাগ্য, এখানে ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন একজন বিজ্ঞ মানুষ, একাডেমিশিয়ান, হিস্টোরিয়ান, অনেক কিছু। আপনার মৃত্যুদণ্ডের বিধান যখন রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল সেই সময় থেকেই চালু আছে এবং বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর করা। এখন প্রশ্নটা হচ্ছে মানুষ আরো সভ্যতায় প্রবেশ করছে বলে এই প্রশ্নগুলো আসছে, এবং আমার মনে হয় এইগুলো নিয়েও আমাদের আলোচনা দেশের হওয়া দরকার। যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করেন তাদের কিছু লেখা উচিত, পর্যালোচনা করা উচিত। কারণ এগুলোর উপরে অনেক সময় দেখা যায় যে মানে দীর্ঘমেয়াদী কিছু প্রতিক্রিয়া থেকে জি, যায়। আপনার কাছে আবার আসবো আমি। যে দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম বাসখাল থেকে বলছি, আলম খান। বলুন। আমি প্রথমে ডক্টর মাহমুদুল্লাহ সাহেবকে একটু সমালোচনা করবো না, আমি আসলে ওনার প্রতি খুব ওনাকে আক্রমণ করাতে যারা করছে তাদের নিন্দা করি এবং এটাও বিশ্বাস করি বাংলাদেশের প্রশাসন বা পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করে 2-3 দিনের মধ্যে আসামিদের ধরতে পারে, যদি সরকারি কোনো প্রভাব না থাকে। আমি আশা করবো অনতিবিলম্বে এদেরকে পুলিশ জি, ধরবে। আপনাকে অনেক ধন্যবাদ। যদিও আমি একটু জি, অনেক ধন্যবাদ। হয়তো আরো প্রশ্ন করতে চেয়েছিলেন উনি কিছু একটা, কিন্তু সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, আচ্ছা, যে জায়গাটিতে আমি আমি মৃত্যুদণ্ডের জায়গাটিতে একটি ওই প্রসঙ্গ জায়গাটা। আলোচনা হচ্ছে যে শুধুমাত্র এই মানবতা বিরোধী অপরাধের প্রসঙ্গটি যখন আসছে তখনই মৃত্যুদণ্ড থাকা উচিত কি উচিত নয়, সভ্যতা, নানা প্রসঙ্গ আলোচনা আসছে এখানে। এখন ডক্টর মাহবুবুল্লাহ যেটা বলছেন সেটাই নয়, নানা জায়গাতে এরকম একটি প্রসঙ্গ আলোচনা হচ্ছে। এই জায়গাটিতে আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমার স্পষ্ট মন্তব্য হচ্ছে যেটা মাহবুবুল্লাহ ভাই এক পর্যায়ে উল্লেখ করলেন, যে মৃত্যুদণ্ড যদি রহিত হয় কোনোভাবে কোনো প্রক্রিয়ায়, তখন কিন্তু বিতর্কটা অন্যদিকে যাবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে বা ব্রিটেনে মৃত্যুদণ্ড এখন নাই, কিন্তু কোনো কোনো কোন কোন জায়গাতে আছে, আছে, কোন কোন প্রদেশে আছে। হ্যাঁ, কোন কোন প্রদেশে এখনো আছে, সেই কথাই বলছেন, এবং কোন কোন অপরাধের জন্য আছে। এখন ৭১-এর যে অপরাধ, এটা কিন্তু সাধারণ খুন নয়। ৭১-এ যারা অপরাধ করেছে এবং যারা বিচারিক প্রক্রিয়ার অধীনে আছেন, তারা কিন্তু সুপরিকল্পিতভাবে হত্যা, ধর্ষণ, জ্বালাও পোড়াও, সম্পত্তি লুটপাট ইত্যাদি করেছে আর কি। উপরন্তু নিজের দেশের জনগণের বিরুদ্ধে তারা কাজ করছে। কাজেই এই অপরাধের চরিত্র প্রকৃতি কিন্তু একেবারেই ভয়ঙ্কর এক ধরনের। তো সেই জন্যই ৭১-এর এই অপরাধটাকে একটা বড় রকমের শব্দবন্ধ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ। সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড আইনে আছে। ১৯৭৩-এ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে। সেইটা যতদিন আছে ততদিন সেই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যেন হয় তাদেরই, যাদের বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে প্রমাণিত। কারণ এমনটাও তো হতে পারে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে হয়তো বা যে অপরাধ করেনি তাকে অপরাধী করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আইনি এবং বিচারিক প্রক্রিয়ায় সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং অভিযুক্ত ব্যক্তির সম্পর্কে ওই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিটি যুক্তিযুক্ত এখনো পর্যন্ত আমি মনে করি। এমনিতে এই যে বিচার স্বচ্ছতা, বিচারটি যথাযথ হলো কিনা, এইগুলো নিয়ে তো অনেক তর্ক, অনেক বিতর্ক হয়েছে, কিন্তু যতটুকু পর্যন্ত আবার বিচার প্রক্রিয়াটি কিভাবে হয়েছে, কতটুকু হয়েছে, এটা তো মোটামুটি ভাবে স্বচ্ছভাবে জানা গেছে দেশের মিডিয়ার কারণে। এখন পর্যন্ত ঘটনাগুলো শুধুমাত্র সাইদির এই একটি ঘটনার ক্ষেত্রেই না, যে প্রক্রিয়াতে চলছে, যে প্রক্রিয়াতে এগোচ্ছে, তার প্রেক্ষিতে আপনার মন্তব্য কি, স্বচ্ছতা বা মান, এই জায়গাটিতে আপনি কি মনে করেন? দেখুন, আমি সামগ্রিকভাবে একটি নির্দিষ্ট না, আমি খোলাখুলি যদি বলি যে এই ট্রাইব্যুনালের বিচারের একটি প্রক্রিয়ায় আমিও কিছুটা সম্পৃক্ত, এবং বেশ কিছুদিন গত বছরই আমাকে সাক্ষী দিতে হয়েছিল আমার শহীদ শিক্ষক গিয়াসউদ্দিন আহমেদের হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী হিসাবে
আমি এদের ট্রাইব্যুনালে গিয়েছি, দুদিন আমি ট্রাইব্যুনাল, 2-3 দিন বোধহয় প্রত্যক্ষ করেছি কোন প্রক্রিয়া হচ্ছে না হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে আইনি প্রক্রিয়া যতটুকু স্বচ্ছ হওয়া দরকার ততটুকুই স্বচ্ছ হয়েছে এবং যথাযথ হয়েছে। তদন্ত করা হয়েছে, অভিযোগ তলিয়ে খতিয়ে দেখা হয়েছে, অভিযোগ তৈরি করা হয়েছে, তারপরে বিচারের প্রক্রিয়ার অধীন করা হয়েছে এবং সর্বশেষে রায় দেওয়া হয়েছে আর কি। তো কাজে আইনি প্রক্রিয়া যা যা প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় তার সবগুলোই মেনে চলা হয়েছে বলে আমার মনে হয়। অন্তত আমি যেটা এখানে দেখেছি। যে বক্তব্যটি বিরোধী পক্ষ থেকে আসছে, অর্থাৎ জামায়াতের পক্ষ থেকে আসছে, যে যথাযথ মান নিশ্চিত করা হয়নি, স্বচ্ছ নয়, জোর করে করা হচ্ছে, এরকম না বেশ কিছু অভিযোগ এসেছে। এরকম অভিযোগ আমি দেখেছি। নিশ্চয়ই আপনি শুনেছেন। এই জায়গাটিতে ওই অভিযোগ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? ওই আমি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। জি। তবে যদি এটা আমার একেবারে নিরাসক্ত একটি মন্তব্য থাকবে, যদি প্রমাণ করতে পারে সংক্ষুব্ধ দল বা ব্যক্তি যে এই জায়গায় বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, যথার্থতা নেই, তাহলে আমার মনে হয় সরকারকে তা বিবেচনা নেওয়া দরকার। কারণ এক অপরাধ যাই হোক না কেন, একজন সরকার মানুষের প্রাণ বিবেচনায় হরণ করার ব্যাপার। ট্রাইব্যুনাল বিবেচনায় নেবে, বিচার তো করছে ট্রাইব্যুনাল, আদালত, সেই আদালতের বিবেচনায় নেবে। কিন্তু এখানে আরেকটা কথা একটু বলে রাখি, সংক্ষেপে ইতিহাস থেকে আমি ছোট্ট করে যোগ করে নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের পর এই ধরনের একটা পরিস্থিতি হয়েছিল। কারণ সেখানেও আমেরিকার স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ওই আমেরিকানরা কিছু ইংল্যান্ডের সঙ্গে ছিল, তাদের সম্পর্কে জর্জ ওয়াশিংটনের একটা মন্তব্য ছিল যেটা আমরা ইতিহাসের বইয়ের পাতায় খুঁজে পাই, যে এদেরকে শাস্তি দেবার জন্যে আমি একটু বুলেটও খরচ করতে চাই না, আলকাতরা লাগিয়ে আগুন ধরিয়ে দিতে চাই। অর্থাৎ কতখানি আবেগ তাড়িত হয়েছিলেন তিনি। সেটা অবশ্য হয়নি, বিচার হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। ডক্টর মাহবুবুল্লাহ, এই প্রসঙ্গে না, এই প্রসঙ্গে তো আর নতুন করে ভিন্নভাবে কিছু বলার নেই। এবং সেটা হচ্ছে যে ওই যে স্বচ্ছতার যে প্রশ্নটা এসছে, আমি শুধু একটা মজার কথা বলতে চাই। সেটা হলো স্টিফেন র্যাপ প্রথম দিকে যখন এসছিলেন বিচার প্রক্রিয়া দেখতে, অবজার্ভ করতে, তখন কিন্তু তার বেশ কিছু রিজার্ভেশন, অর্থাৎ এই বিচার স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে না ইত্যাদি, এগুলো বলেছিলেন। তারপরে বোধহয় সর্বশেষ যখন তিনি বাংলাদেশে আসলেন, তখন দেখলাম যে তিনি মোটামুটি সনদপত্র, সার্টিফিকেট দিয়ে গেলেন, না ঠিকই আছে হেন ইত্যাদি। তো আমাদের পক্ষে, মানে আমি আইনশাস্ত্রেরও লোক নই, জুরিসপ্রুডেন্সেরও লোক নই, এবং তার মতো ইতিহাসেরও অধ্যাপক নই। ইতিহাসের আপনি তো অর্থনীতির সঙ্গে এর সম্পর্ক, আমি বললাম তো যে এটা অন্যভাবে সম্পর্কিত। তো সেই একটা দূরবর্তী সম্পর্ক, রাজনীতি সচেতন মানুষ হিসেবে সেইটা হচ্ছে যে এখন বলা হচ্ছে যে আমি বিদেশি অবজারভার, তার মত হচ্ছে যে না। এখন এই সব বিষয়গুলো যে কেন একবার বলা হয় স্বচ্ছ হচ্ছে না, কেন আরেকবার বলা হয় স্বচ্ছ হচ্ছে, সঠিক প্রক্রিয়া এগোচ্ছে, তখন তিনি কিছু বিষয় বলে গিয়েছিলেন যে এই কাজ। পরবর্তীতে সরকারের বা ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমরা দেখেছি যে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় সেই অনুযায়ী কিছু সংশোধন করা হয়েছে, কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। হয়তো তার প্রেক্ষিতেই তিনি কথাগুলো বলেছেন। হয়তো এমন তো হতে পারে যে স্বচ্ছ হচ্ছে এমন কিন্তু প্রমাণ পেয়েছেন, কাজে একবার বলা মন্তব্য বা মাত্রই যে চূড়ান্ত তাও নাও হতে না। পারে। সেটা তো বটেই, মানে সেটা একটা প্রক্রিয়া যখন চলমান থাকে, সেই প্রক্রিয়া শুরুর সময় ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকে, যদি কেউ পয়েন্ট আউট করে, সেই পয়েন্ট আউট করার পর সেটা যদি শোধরানো হয়, তখন হয়তো আবার সেই আগের যে মন্তব্য, সেই মন্তব্য পরিবর্তন করা হয়। তা এটা হচ্ছে, তা এটা পরিষ্কার যে এই বিচারের প্রশ্নে আন্তর্জাতিক মহলে যে ঔৎসুক্য সৃষ্টি হয়েছে, যে দৃষ্টি পড়েছে, ইউরোপিয়ান ইউনিয়নও মন্তব্য করেছে। তো তারা তাদের রাষ্ট্রীয় স্বার্থ, দেশের স্বার্থের পরিপ্রেক্ষিতে এসব মন্তব্য করেছে। তো এখন আমাদের দেখার বিষয়, যেটাকে বলা হয় উই শুড কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, সেটা হচ্ছে যে আজকের এই দিনটিতে কিভাবে আমাদের কাটবে এবং ভবিষ্যতে আমাদের দেশের কি হবে, কি ঘটবে, এগুলি এতই অনিশ্চিত যে আমরা কিছুই বলতে পারছি না।
ডক্টর মাহবুবুল্লাহ এবং ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন থাকুন আপনারা আমাদের সঙ্গে। আমরা একটা বিরতির পর আপনাদের সঙ্গে আবার ফিরে আসবো আলোচনায়। জি দর্শক, প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখছেন প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ। সময় অসময় ফ্রুটোময়। একটা কথা কই, স্যাপ করে উঠিস না। বিয়ার একটা ভালো সম্বন্ধ আইছে। ছেলে করে কি? গনি মেম্বারের ছেলে। করে কি? পাকা বাড়ি, টিনের চালে রান্নাঘর। ওইগুলো তো বাপের। বসে খাওয়া ছেলে আমার পছন্দ না। ছুটি পাওয়া যায় না, অনেক কষ্টে ম্যানেজ করছি বাবা। বাড়ি ঘর ঠিক করতে হবো, বন্ধকি জমিটা ফেরত নিমু, মেলা কাজ বাকি। বিয়েটাও জরুরি কাজ মা। নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে জরুরি। ডাচ বাংলা মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট করছিলাম বাড়িতে টাকা পাঠানোর জন্য। তখন থেকে ওইখানে একটু একটু করে সঞ্চয় করি। সঞ্চয় না থাকলে আয়ের কোনো দাম নাই। বাপের আছে অনেক, ছেলে বৈশা খায়, দাম নাই। আয় করো, টাকা জমাও, বুদ্ধি খরচ করে যাও। অভাব থাকলেও সুখের অভাব হবে না। যেখানেই থাকুন নিশ্চিন্তে ডিবিবিএল করুন। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। হ্যালো লিসেনার্স, এই ঝাঁঝালো গরমে গরমটাকে নরম করতে আজ আপনাদের দেব ঝালমুড়ি বানানোর সহজ কিছু টিপস। ভাবছেন মুড়ি, চানাচুর, মরিচ, পেঁয়াজ, লবণ কিংবা তেল নিয়ে ছোটাছুটি করার আরেক নতুন গল্প? মোটেও না। প্যাকেট খুলুন আর খান মচমচে প্রাণ ঝালমুড়ি। প্রাণ ঝালমুড়ি কি? প্রাণ খান, মচমচে হয়ে যান। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। সবাই ঘুমাই গেছে। ঘুমাই গেলে তাতে কি হবে? নুডলস দোস্ত, মিস্টার নুডলস খাও, ল্যাপটপ আর রিচার্জ জিতে নাও। চলছে মিস্টার নুডলস ল্যাপটপ এন্ড রিচার্জ অফার। মিস্টার নুডলস প্যাকের 8 ডিজিটের নাম্বারটি 0555942122 নম্বরে এসএমএস করুন, জিতে নিন ল্যাপটপ ও রিচার্জ। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। বাবা, ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে প্রাণকারী পাউডার। সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে আর রান্না হয় এক দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণকারী পাউডার। সময় অসময় ফ্রুটোময়। সবাই ঘুমাই গেছে। ঘুমাই গেলে তাতে কি হবে? নুডলস দোস্ত, মিস্টার নুডলস খাও, ল্যাপটপ আর রিচার্জ জিতে নাও। চলছে মিস্টার নুডলস ল্যাপটপ এন্ড রিচার্জ অফার। মিস্টার নুডলস প্যাকের 8 ডিজিটের নাম্বারটি 0555942122 নম্বরে এসএমএস করুন, জিতে নিন ল্যাপটপ ও রিচার্জ। হ্যালো লিসেনার্স, এই ঝাঁঝালো গরমে গরমটাকে নরম করতে আজ আপনাদের দেব ঝালমুড়ি বানানোর সহজ কিছু টিপস। ভাবছেন মুড়ি, চানাচুর, মরিচ, পেঁয়াজ, লবণ কিংবা তেল নিয়ে ছোটাছুটি করার আরেক নতুন গল্প? মোটেও না। প্যাকেট খুলুন আর খান মচমচে প্রাণ ঝালমুড়ি। প্রাণ ঝালমুড়ি কি? প্রাণ ঝালমুড়ি খান, মচমচে হয়ে যান। বাবা, ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে প্রাণকারী পাউডার। সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে আর রান্না হয় এক দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণকারী পাউডার। আপনারা দেখছেন প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ।
প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত প্রাণ ফোটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আমরা বিরতির এই পর্যায়ে এসে আমরা বিএনপির নেতাদের একটি বক্তব্য, আওয়ামী লীগেরও বক্তব্য আছে, এই বক্তব্যের জায়গাটি নিয়ে আলোচনা করতে চাই। বাঘের পিঠে চড়েছে সরকার, দ্রুত না নামলে ফল ভালো হবে না, বিএনপি নেতারা বলেছেন, ইমকান সহ কয়েকজন। দলছুট নেতারা ষড়যন্ত্র পাকাচ্ছেন, অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। প্রথম যে মন্তব্য, এটা তো একটা মানে বাঘের পিঠে চড়লে নামা যায় না, কারণ বাঘ খেয়ে ফেলবে। হ্যাঁ, বাঘ যেখানে রক্তের গন্ধ পায় তাকেই আক্রমণ করে। এটা হলো যে আপনি একটা বৈরী অবস্থায়, জনবিচ্ছিন্ন অবস্থায় যদি ক্ষমতা প্রলম্বিত করতে চান, তাহলে কি পরিণতি হতে পারে এটা আমাদের ইতিহাসে আছে, এবং সেই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত দেওয়া হয়েছে, একটা অ্যালিগরিক্যাল একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তা এখন প্রশ্নটা হলো, আমার কাছে যেটা একটু হাসি পাচ্ছে সেটা হচ্ছে যে দ্রুত না নামলে, দ্রুত নামলেও কি বাঘ চুপ করে থাকবে? কাজেই দ্রুতই হোক আর বিলম্বেই হোক, যখনই ঘটুক তখন বাঘের কাছ থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। এটা হলো একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে দলছুট যে ব্যাপারটির কথা আওয়ামী লীগ বলছে, হ্যাঁ আওয়ামী লীগ বলছেন। দলছুট বলতে কাদের বুঝিয়েছেন আমি ঠিক জানি না, তো মনে হলো যে এই ডক্টর কামাল হোসেন বা এই জাতীয়, ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, কাদের সিদ্দিকী, এদের সম্পর্কে বলেছেন। এখন প্রশ্ন হলো যে এটা ঠিক যে এদের কোনো বড় সংগঠন নেই, বড় দল নেই, কিন্তু এই লোকগুলোর একটা নৈতিক প্রভাব কিন্তু সমাজের উপর আছে, এবং তারা যেসব কথা বলেন সেগুলো কিন্তু মানুষ মনোযোগ দিয়ে শোনে, এবং এইটা তারা ঠিক যেটাকে বলা হয় তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা অর্জন করার জন্য ক্ষমতায় যেতে না পারলেও রাজনীতিতে তারা একটা প্রভাব বিস্তার কিন্তু করছেন, মানুষের চিন্তার জগতে একটা প্রভাব বিস্তার করছেন, এবং চিন্তার জগৎটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চিন্তার জগতে যদি তারা সামান্যতম প্রভাব বিস্তার করতে পারেন, সেটা কিন্তু এইভাবে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নয়। এবং দেখা গেছে অনেক সময় এদেশের ইতিহাসেও ঘটেছে যে এক সময় একেবারেই হিসাবের মধ্যে ছিল না, তারপর অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তারপরে ইভেন আমরা পাকিস্তানের ভুট্টোর যে উত্থান, সেটাও যেটা দেখেছি সেটা হলো একটা শাসক দলের মধ্যে থেকে তারপর সেখান থেকে বেরিয়ে এসে এমন একটা জনপ্রিয়তা অর্জন করা যেটা মানে অবিশ্বাস্য অনেকটা। কাজেই পৃথিবীতে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে। আমি সব সম্ভাবনাগুলোর কথাই বললাম, আবার এটাও সত্য যে তারা হয়তো কিছুই মানে অর্জন করতে পারবে না। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বাঘের পিঠে ওঠা এবং দলছুট নেতাদের ষড়যন্ত্র। না, কি বলুন? বাঘের পিঠে ওঠা যেটা বলেছেন, একটু ওই কথাই তো চলছে। ব্যাপারটা হচ্ছে আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে মন্তব্য করতে চাচ্ছি। আমার মন্তব্যটি হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিতে আচরণ এবং বচনের বড় রকমের সমস্যা রয়ে গেছে। আচরণ এবং বচনে পারস্পরিক শ্রদ্ধাবোধ একেবারে উধাও, এবং এই দুটো মন্তব্যের মধ্যেই আমি কিন্তু রুচিবোধের ঘাটতি এবং কমতি লক্ষ্য করছি, এবং যেটা অনিবার্য হয়ে গেছে আমার রাজনীতির ঘাটতি কমতির কারণে আর কি। সেই জায়গাটিতে আমার যথেষ্ট কষ্ট আছে, ক্ষোভ আছে, যে রাজনীতি কিন্তু দেশে এখনো গড়ে ওঠেনি। সমস্যাটা সেখানে। আমরা প্রায়শই, মাহবুল ভাই অর্থনীতিবিদ, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে অনেক বেশি কথা বলি, মাথা ঘামাই, ইকোনমিক ডেভেলপমেন্ট, কিন্তু একটি কথা কোনো সময় আলোচনায় আসে না, সেটি হচ্ছে, মাঝে মধ্যে আসে না যে একেবারে না, যে রাজনৈতিক উন্নয়ন। রাষ্ট্রবিজ্ঞানীরা মাঝে মধ্যে একাডেমিক আলোচনা, একাডেমিক ডিসকোর্সে নিয়ে আসেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের দেশে বিগত 43 বছরে রাজনীতির কোনো উন্নয়ন হয়নি। রাজনীতি কিন্তু ক্রমেই পিছিয়ে যাচ্ছে। অর্থনীতির দিক থেকে না হয় কিছুটা তুষ্টির কারণ আছে, যে আমরা উন্নয়নশীল হয়েছি,
এবং অল্প কিছুদিনের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে, অনেক কিছু ইতিবাচক দিক নির্দেশক অনেক কিছু কথা আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে রাজনীতি ক্রমেই পিছিয়ে যাচ্ছেন, তার প্রমাণ এই দুটো মন্তব্যই আমি মনে করি আর কি। জি, রাজনৈতিক উন্নয়ন যে কথাটি বললেন এই জায়গাটি মনে হয় আপনার কাছ থেকে আমি একটু মতামত নিব। আরেকটি জায়গায় একেবারে সরাসরি আপনার বিষয় আরেকটি সংবাদ আছে, গতকালকে আমরা টেলিভিশনগুলোর শিরোনামে সংবাদগুলো দেখেছি, তো পত্রিকার পাতাতেও দেখব যে বিনিয়োগে স্থবিরতা, ব্যাংকগুলোতে জমে আছে 1 লাখ কোটিরও বেশি অলস টাকা, অর্থনীতির জন্য ক্ষতিকর বলছেন বিশ্লেষক, অনেক বিশ্লেষকই বলেছেন। এই রাজনীতির উন্নয়নের জায়গার সঙ্গে এটি সম্ভবত একেবারে মিলে যায় হয়তো কিছু না। ডক্টর আনোয়ার হোসেন যেটা বলেছেন যে রাজনৈতিক উন্নয়নের বিষয়টি খুব একটা আলোচনা হয় না, আমি তার সঙ্গে একমত নই। এটা বাংলাদেশে আলোচনা হয় না, বাংলাদেশের প্রেক্ষিতেই আমি সেটাই বলেছি, বাংলাদেশের প্রেক্ষিতে কিছু কিছু হয় পলিটিক্যাল ডেভেলপমেন্ট সারা পৃথিবীতে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং পাশ্চাত্যে তো এটা গভীর অধ্যয়নের একটা বিষয় এবং সবাই উৎসাহের সঙ্গে এটা অধ্যয়ন করে থাকেন। তো তিনি রাজনীতির যে অধঃপতন বলেন বা অনগ্রসরতা বলেন যেটা বলতে চেয়েছেন, সেটা আমাদের দেশে কেন হচ্ছে সেটার কিন্তু একটা ব্যাখ্যা খুঁজতে গেলে একটা ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে কার্ল মার্কসের একটা কথা আছে, হিউম্যান এক্সিস্টেন্স ডিপেন্ডস, হিউম্যান কনসাসনেস ডিপেন্ডস অন হিউম্যান এক্সিস্টেন্স। অর্থাৎ মানুষ যে ধরনের বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে তার অস্তিত্ব বজায় রাখে সেটাই তার চেতনার স্তরকে নির্ধারণ করে। এখন রাজনীতি হচ্ছে একটা চৈতন্যের বিষয়, একটা চেতনার বিষয়। সেই চেতনার বিষয়টা আমরা কি ধরনের ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে আছি। এখন বাংলাদেশে যে অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে সেই অর্থনৈতিক কাঠামোটা এখনো বিশাল এবং ব্যাপক অংশে একটা দুর্বৃত্তায়িত অর্থনীতি, এবং এই দুর্বৃত্তায়িত যে অর্থনীতি সেটার উপর যদি আমি রাজনীতিকে দাঁড় করাই, সেই রাজনীতি কিন্তু আর যাই হোক যেটাকে রাজনৈতিক ডেভেলপমেন্ট এখন আমরা যেটা দেখছি সেটাই হওয়াটাই হয়। এবং এইটা আমার মনে হয় ব্যাপকভাবে আলোচনা আসা উচিত। এটা নিয়ে অর্থনীতিতে বিশাল এবং ব্যাপক আলোচনা আছে। আমরা অর্থনীতির জায়গাতে সরাসরি আসতে চাই। অলস টাকা, আচ্ছা অলস টাকা, এখন প্রধান বিপদটা কি? ব্যাংকে যদি 1 লক্ষ কোটি টাকা অলস পড়ে থাকে, ব্যাংকিং সেক্টরের জন্য, ফিনান্সিয়াল সেক্টরের জন্য বিরাট একটা ক্রাইসিস হয়। ক্রাইসিসটা কিরকম? ক্রাইসিসটা হচ্ছে ব্যাংক যে লাভ করে বা তার যে পরিচালন ব্যয়, ব্যবস্থাপনার যে ব্যয়, সেই টাকাটা কোত্থেকে আসবে? এই যে 1 লক্ষ কোটি টাকা, এটা তো হলো জনসাধারণের ডিপোজিট, জমা দেওয়া টাকা। এটার জন্য ব্যাংকে, যদিও আমাদের ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে সুদের হার খুবই কম, মাত্র 6%, তারপরেও তো দিতে হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে এই সুদের হার আবার আমাদের যে মূল্যস্ফীতির হার, সেই মূল্যস্ফীতির হারের তুলনায় কিন্তু মানে কম। সেখানে কিন্তু আবার একটা নেগেটিভ ইন্টারেস্ট রেটের একটা ব্যাপার আছে। কিন্তু তারপরেও ব্যাংক যদি এই টাকা না খাটাতে পারে, সেটা বিভিন্ন রকম অর্থনৈতিক প্রকল্পের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, বিভিন্ন ক্ষেত্রে এবং বিশেষ করে বিনিয়োগের জন্য, তখন তো ব্যাংক যেটা সুদ আয় করে সেই আয়টা ব্যাংকের পক্ষে করা সম্ভব হবে না। ফলে এই অবস্থা যদি অব্যাহত থাকে, এর পরিবর্তন যদি না হয়, তাহলে কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরে একটা ধস নামার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হলো, দেশে শিল্প খাতে কেউ কেউ বলছেন জিডিপির সাইজ বড় হচ্ছে, কিন্তু সেই অর্থে তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের শিল্প খাতে বা প্রোডাক্টিভ সেক্টরে বিনিয়োগ হচ্ছে না। এই যে বিনিয়োগ হচ্ছে না বা বিনিয়োগ স্থবিরতা, এই বিনিয়োগ স্থবিরতা কিন্তু খুব সুলক্ষণ নয় এবং এটা একটা অশনি সংকেত। এই যে আমরা অনেক আশাবাদ ব্যক্ত করছি যে অচিরেই আমরা একটা মধ্যম আয়ের দেশ হয়ে যাব এবং অচিরেই আমরা একটা মানে আরো মধ্যম আয় থেকে একেবারে সামনের দিকে এগিয়ে যাব, সেটা কিন্তু অনেকগুলো যদির উপরে নির্ভরশীল। বিশেষ করে বিনিয়োগ পরিবেশের উপর, বিনিয়োগ সুযোগের উপর, অবকাঠামোর উপর নির্ভরশীল। সেইটা যদি না নিশ্চিত করা যায় এবং সুশাসন যদি নিশ্চিত না করা যায়, এই যে
আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়ছে সেটা যদি আবার মানে সুস্থিত করা না যায় তাহলে কিন্তু আপনার ব্যাংকিং সেক্টর যেমন ক্রাইসিসে পড়বে, অর্থনীতি ক্রাইসিসে পড়বে, আর আমাদের যে মধ্যবিত্ত যে ভয়ঙ্কর ক্রাইসিসে পড়ার সম্ভাবনা, যে মধ্যবিত্ত এখন আমার দৃষ্টিতে চোখ বুজে বসে আছে, আমার উপর আঘাত আসলে, অন্যের উপর আঘাত আসলে তারা মনে ব্যথা পান, বেদনা পান, সহানুভূতি প্রকাশ করেন, কিন্তু উচ্চকণ্ঠে সেভাবে প্রতিবাদে নামেন না। তাদের মধ্যে বোধহয় একটা ইলিউশন কাজ করছে। সেই ইলিউশন একটা মায়া, একটা সেটা হচ্ছে যে তিনি আরো উন্নতি করতে পারবেন, কিন্তু ভুলে যাওয়া উচিত না এরকম সংকট কাল, সেই সময় আরো উন্নতি করার যে আশা সেটা মিথ্যা। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ইতি, আমি ধানমন্ডি থেকে বলছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। জি বলুন। আমি আমার কোশ্চেন গুলো হচ্ছে, আপনাদের অবগত আছে কিনা মাগুরায় কয়েকদিন আগে একটা গণজাগরণের কর্মীকে প্রথম দিন কাফনের কাপড় পাঠিয়েছে, তারপরেই তাকে হত্যা করা হয়েছে, কিন্তু এটা মিডিয়াতে আসছে কিনা আমি আদৌ দেখিনি। তাছাড়া গণজাগরণ মঞ্চ যে কাজটা করতেছে, এটা কি সরকার চাপের মুখে করে সাইডি রাইটা তাড়াতাড়ি দিলেন এবং বিজেপি নামাচ্ছেন এসব ব্যাপারে, এবং ৭১-এ জামাত শিবির যা করেছে তাতে তো সাইডির একমাত্র রায় হতে পারে মানে ফাঁসি, এছাড়া তো অন্য কিছু হতে পারে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি জানি না আপনি আমাদের অনুষ্ঠানের শুরু থেকে ছিলেন কিনা, আমরা একটু এই প্রসঙ্গগুলো আলোচনা করে এবং ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং মাহবুবুল্লাহ কিন্তু পরিষ্কার করে বিষয়গুলো বলেছেন। একটি কথা বলেছেন যে জাগরণ মঞ্চের দু একজন কর্মীকে বা বেশ কয়েকজন কর্মীকে বিভিন্ন সময়ে হত্যা করে, যে মাগুরার একটি ঘটনার কথা উনি বললেন যে প্রথমে কাফনের কাপড় পাঠানো হয়েছে, পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে সমধিয়াতে। এই জায়গাতে নিশ্চয়ই আমাদের আপনার বক্তব্য নিশ্চয়ই হবে যে যথাযথ তদন্ত এবং শাস্তি নিশ্চিত করা। একই কথা, আমরা তো এই কথাগুলোই বলছি যে যে কোনো অপরাধ অবশ্যই বিচারিক প্রক্রিয়া, উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বিচার বিষয়ে তিনি তার অবশ্যই এবং সুষ্ঠু তদন্ত হতে হবে, সুষ্ঠু বিচার হতে হবে, যথার্থ শাস্তি হতে হবে। এটাই তো আইনের শাসন, আর আইনের শাসন না হলে গণতন্ত্র হয় না। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে যে জায়গায় আপনার বক্তব্য দিয়ে শেষ করব, যে অলস টাকার যে বিষয়টি আসলো, এখন এক দেশে মোটামুটি এক ধরনের স্থিতিশীল অবস্থা, কিন্তু শঙ্কা আছে আগামীতে যদি আন্দোলন হয় বা একটা বিশৃঙ্খল অবস্থা যদি তৈরি হয়, সেক্ষেত্রে তো বিনিয়োগের পরিবেশ আরো শঙ্কায় পড়ে যাবে কিনা। এখন অলস টাকা পড়ে আছে, এর প্রেক্ষিতে অর্থনীতির জন্য যে ক্ষতিকর দিকের কথা বলা হচ্ছে, ডক্টর মাহবুবুল্লাহ তো পরিষ্কার করে বললেন। এই জায়গাটিতে আপনি কি মনে করছেন? অর্থনীতির মানুষ না হয়েও সাধারণভাবেও তো এক ধরনের মন্তব্য করা যায় নিশ্চয়ই। অর্থনীতি তো জীবন ঘনিষ্ঠ, তাত্ত্বিকভাবে না বুঝলেও বাস্তবিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অর্থনীতি তো আমার চেতনার পরতে পরতে জড়িয়ে আছে আর কি। আমি কিন্তু একটু অন্য প্রেক্ষাপটে ভাবি অর্থনীতি নিয়ে, সেটা সবাই ভাবেন, হয়তো আমি ব্যতিক্রম নই। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে বা হতে পারবে কিনা সংশয় আছে, এগুলো সবই বিবেচনায় নেব। কিন্তু আমি একটি কথা সবসময় চিন্তা করি, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন কতটুকু হচ্ছে এটা নিয়ে কিন্তু নানাবিধ পরিসংখ্যান ভিত্তিক তথ্য আছে, যে মাথা পিছু আয়ের কথা বলা আছে, অনেক কিছু বেড়ে যাচ্ছে ইত্যাদি, তো অনেক কিছু। কিন্তু আমি একটি ব্যাপার লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রবৃদ্ধি হচ্ছে, আমার গ্রোথ হচ্ছে, কিন্তু সেই প্রবৃদ্ধির ফল এবং ফসল কিন্তু কাঙ্ক্ষিতভাবে ব্যবহৃত হচ্ছে না। অর্থাৎ আমি উন্নয়ন বলতে বোঝাতে চাই যে গ্রোথ উইথ ইকুইটি, অর্থাৎ সমতা ভিত্তিক প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি আছে কিন্তু সমতা তো নেই আমার। তো কাজে সমতাহীন প্রবৃদ্ধি দিয়ে মধ্যম আয়ের দেশ হলে আমি তো মানুষের মানে কোনো কিছু হবে বলে বিশ্বাস করি না। এবং প্রতি বছর বাজেট বা অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় যে কথাগুলো বলেন আমাদের মন্ত্রীরা বা আমলারা বা সরকার সমর্থক বুদ্ধিজীবীরা যা বলেন, আমি খুব একটা আশ্বস্ত হতে পারেন এই জন্যে যে ওই বাজেটের মধ্যে, অর্থনীতি পরিকল্পনার মধ্যে দর্শনটা আমি খুঁজে পাই না যে বাংলাদেশের মানুষ, প্রতিটি মানুষ কোথায় থাকবে।
মহাত্মা গান্ধী একবার শেষ করতে হবে। 47-এ ছোট করে শেষ করে দেই, এই কথাটা আমার বেশি বলা দরকার না, কারণ অর্থনীতির পণ্ডিত এখানে আছে, ডেভেলপমেন্ট আমি ছোট্ট করে বলে নেই। মহাত্মা গান্ধী 47-এর মানে ভারত স্বাধীন হবার পরপরই অর্থনীতিবিদ এবং পরিকল্পনাবিদদের নিয়ে একটি সমাবেশে একটা মন্তব্য করেছিলেন, ছোট করে হলেও বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য, যে তোমরা যখন স্বাধীন ভারতের পরিকল্পনা করবে মনে রাখবে পথের মানুষটিকেও কিন্তু বিবেচনায় নেবে। আমার গুরুত্বপূর্ণ কথা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য, বিশ্লেষণ করার জন্য। আমরা রাজনীতি এবং অর্থনীতির প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করলাম। আলোচনা শুরু করেছিলাম যেটা বা মাঝপথে যে আলোচনাটি ছিলাম যে যুদ্ধাপরাধের বা মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়, প্রথম অবস্থাতে একটি রায় এবং পরবর্তীতে অ্যাপিল, এবং তার রায় সকালবেলা যেটি হতে যাচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর, এই বিষয়টিকে নিয়ে এক ধরনের উত্তেজনা আছে, এক ধরনের টেনশন কাজ করছে। সরকারের পর্যায় থেকে আমরা দেখছি যে সরকার মোটামুটিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একটি চেষ্টা করছে। আমরা আইনের শাসনে বিশ্বাসী, আইন যে শাস্তি দিবে সেই শাস্তি আমাদের সবাইকে মেনে নিতে হবে। এরকম একটি মানসিকতা নিয়ে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, তাহলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশে পৌঁছতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই জায়গাতে পৌঁছানো অনেক সহজ হবে। সেই কাজটি আমরা করতে চাই সবাই মিলে, নিশ্চয়ই সেদিকেই আমরা অগ্রসর হব। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন প্রাণফোটা নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।